মানে ঘুমাতে যাব তখন আবার মাই গুডনেস, এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4বার আমার সাথে এইরকম করলো। আমার নাম শামিমা। শামিমা, বয়স কত? বয়স এখন 27। 27 ইয়ার্স। ওকে, জন্ম জেলা? জন্ম পুরান ঢাকায়। পুরান ঢাকাতে আপনার জন্ম? হ্যাঁ, পুরান ঢাকাতেই আমার ফ্যামিলি। তার মানে আপনি ঢাকাইয়া কুট্টি যেটাকে বলে বলতে পারেন এরকমই। আচ্ছা, পুরান ঢাকার ভাষা পারেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আপনি যে ভাষাতে যেভাবে বলতে কমফোর্ট ফিল করেন সেভাবেই বলবেন। তো আমাদের এই যে অনুষ্ঠানটি জীবন গল্প, এটা নিশ্চয়ই আপনি শুনেছেন এর আগে? হ্যাঁ, শুনেছি। ওকে, ঠিক আছে, তাহলে আপনার আইডিয়া আছে। জি বলুন, আপনি কি গল্প আজকে আমাদেরকে শোনাতে এসেছেন? আমি আমার ছোটবেলা থেকে মানে জন্ম থেকেই শুরু করতে চাচ্ছি। জি শিওর। আমি হচ্ছে আমার বাবা যিনি ছিলেন উনিও পুরান ঢাকার, আমার মাও পুরান ঢাকার। তো আমি যদি আমার গল্পটা বলতে চাই তাহলে আমার একদম জন্মের আগে মানে আমার বাবা আমার বিয়ে থেকে শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, নো প্রবলেম। তো আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী পুরান ঢাকার। আচ্ছা। আর আমার মানে পাশাপাশি উনি হোমিওপ্যাথিক ডাক্তারও ছিলেন। ওকে। তো খুব ভালো একজন মানুষ ছিলেন। আর আমার আম্মু ছিলেন জমিদার, মানে জমিদার টাইপের, পুরান ঢাকায় লাইক জমিদার যেরকম থাকে আর কি, জমিদার বাড়ির মেয়ে ছিলেন। মানে পুরান এমন কি ছিল যে আগের পিতামহ বা প্রপিতামহ যেটাকে বলি জমিদার ছিল, এরকম? হ্যাঁ, এরকম মানে আমার নানাই ছিলেন জমিদার। ওই এলাকার সব বিচার সালিশ উনি করতেন, প্রভাবশালী খুব। জি। তো ওই দিক থেকে আমার বাবা তো বিয়ের প্রস্তাব দেয়নি, মানে ফ্যামিলি থেকেই। আমার বাবার আবার একটা বিয়ে করেছিলেন আরও 8 বছর আগে আমার আম্মুকে বিয়ে করার, ওটা ছিল লাভ ম্যারেজ। তো আব্বু আর ওই বড় আম্মু একসাথে পড়াশোনা করতেন, ওই দিক থেকে দুজন পরিচয় হয়ে বিয়ে হয়েছিল। কিন্তু 1.5 বছর পরে আমার ওই বড় আম্মু মারা যায়, অসুস্থ হয়ে মারা যান। তারপর আমার আব্বু আর বিয়ে করবেন না এরকম বলেছিলেন যে আর বিয়ে করবো না। তারপর প্রায় 8 বছর পরে আমার দাদু আর ফুপ্পিরা মিলে মানে আমার আম্মুকে চুজ করে তারপর বউ করে নিয়ে আসেন। তো আমার আম্মু খুব অসুস্থ থাকতেন প্রায়, আমার আম্মু একটু ফিজিক্যালি একটু দুর্বল। আচ্ছা। তো ওইখান থেকে আমার আম্মুর বিয়ের প্রায় 2-3 বছর পরে আমার একটা বোন হয়। সেই বোনটা মারা যায় 6 মাসের মাথায়। আমার বোনটা মারা যায়। বোনটা মারা যাওয়ার পরে আমার আরেকটা কথা আমি এখানে ভুলে গেছি, যে আমার যে ফার্স্ট মা ছিলেন মানে বড় মা, আমার আব্বুর যে রিলেশন ছিল, ওইখানে একটা মেয়ে হয়েছিল। ওই মেয়েটার প্রায় 6 মাসের মাথায় মানে পেট খারাপ করে অসুস্থ হয়ে মারা যায়। তো তার পরপরই আমার বড় মাও মারা যায়। তো ওইখানে হচ্ছে আমার ওই বাচ্চাটা ছিল মেয়ে বাচ্চা। হ্যাঁ, তো ওর পরে আমার আব্বু 8 বছর পর বিয়ে করে। তারপর আমার মার একটা মেয়ে হয়, ওই মেয়েটাও মানে ওই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়, আর ওই ফার্স্টেরটা হচ্ছে 6 মাস পর মারা যায়। আচ্ছা। তো এই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়। তারপর তার 5 বছর পর আমার ভাইয়া হয়, আমার ভাইয়া আসে। তারপর আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো অপারেশন করতে হবে, কারণ আপনি আর কনসেপ্ট করতে পারবেন না, খুব অসুস্থ ছিল আম্মু। 2টাই সিজার ছিল, তো ওই সময়টাতে আর কি সিজার বেশি করা যেত না, তাহলে রিস্ক মানে লাইফে একটা রিস্ক থাকে। তো ওই দিক থেকে আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো বা ইউট্রাসের অপারেশন করতে হবে। তো আমার আম্মু তখন বলেছিল যে না, আমার একটা মেয়ে দরকার, খুব অসুস্থ অবস্থায় বলেছিল আমার একটা মেয়ে দরকার, মানে আমার যদি একটা মেয়ে থাকতো খুব ভালো। হয়তো বা সৃষ্টিকর্তাই চাচ্ছিলেন যে একটা মেয়ে, মানে আমি যে আসবো এটা তো আর উনি জানতেন না, কিন্তু থাকে না যে অনেক সময় কিন্তু মিলে যায় এরকম। তো আমার আব্বু বলছিল যে মেয়ে হোক ছেলে হোক আরেকটা হলে ভালো হয়। ওকে। তো ওইভাবে ট্রিটমেন্ট নিয়ে আমার প্রায় 2 বছর পরে আমি আমার আম্মুর মানে পেটে আসি। তারপর আমার জন্ম হওয়ার পরে আমরা ভালোই ছিলাম, আব্বুর বিজনেস ভালো ছিল। জি, কিসের বিজনেস ছিল? ওনার হচ্ছে ইলেকট্রিক পার্সের বিজনেস ছিল। তো ওখান থেকে আব্বুর মানে ভালো বিজনেস করতেন। পুরান ঢাকায় ছিলাম আমরা 4 জন, একটা ফ্ল্যাট নিয়েছিলাম। আব্বু বিজনেস করতো, আমি স্কুলে ভর্তি হলাম, ভাইয়া স্কুলে ভর্তি হলো। তো খুব ভালোভাবেই কাটছিল দিনকাল। তো একটা পর্যায়ে যে আমার যখন 10-11 বছর, তখন হচ্ছে আমার আব্বুর বিজনেসে একটু প্রবলেম হয়, একটু না ভালোই প্রবলেম হয়, মানে একজন খুব বড় ধরনের একটা লস সে ফেলে দেন। তো আমি এটা বলতে চাচ্ছি না। তো যাই হোক, খুব বড় একটা ট্র্যাজেডি, মানে আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা আমি ওখানেই পাই, যে আমার আব্বু এরকম একটা পার্সন ছিল। আব্বু সবসময় বলতো যেটা, যে আমার এই মেয়েটা হচ্ছে, আমি দেখতে নাকি সেই প্রথম যে আব্বুর বেবিটা ছিল না মেয়েটা,
যেটা 6 মাসের মাথায় মারা গেল। আব্বু তাকে খুব ভালোবাসতো। আমি নাকি দেখতে সেম ওরকম হয়েছি, শুধু আমি কালো, ওই মেয়েটা ফর্সা ছিল। তো আমি যখন জন্ম হই তখন আব্বু নাকি আমার ফেস দেখেই কান্না করে দেয় যে এটা আমার বড় মেয়েটা যে ছিল তার মতো হয়েছে। তার মানে ও সেই, মানে আব্বুর ধারণা ছিল যে সেই আসছে, এরকম কিছু। তা আব্বু আমাকে অনেক আদর করতো, মানে অন্য বাবারাও আদর করে সব মেয়েদেরই, কিন্তু আব্বুর ভালোবাসাটা কেন জানি একদম ডিফারেন্ট ছিল। অনেক বেশি ভালোবাসতেন, অনেক বলার মতো না। সারাক্ষণ টেক কেয়ার, সারাক্ষণ, রাত নাই দিন নাই, সব সময়। আমার রাতে খুব বদভ্যাস ছিল, আমি রাত জাগতাম প্রচুর। প্রতি রাতেই আব্বু আমাকে হেঁটে হেঁটে ঘুম পাড়াতো কোলে নিয়ে। প্রায় 10 বছর 11 বছর পর্যন্ত আব্বু আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো, অনেক আদর করতো। আর যখন যেটা, তখন তো ছোট ছিলাম, যখন যেটা বলতাম আব্বু এখন এটা লাগবে, রাত দিন তো বুঝতাম না, আব্বু ওই সময় বের হয়ে যেত, মানে খুঁজতে বের হয়ে যেত কোথায় পাই এটা। আমার মেয়ে বলছে। তো ভাইয়ার সাথে খুব একটা এরকম হয় নাই, আমার সাথে বেশি হতো। তো ভাইয়া এটা নিয়ে একটু জেলাসও করতো, আর সাধারণতই কিন্তু মানে ভাই বোনের মধ্যে এই এটা থাকে। তো আমাদের মধ্যেও এরকম ছিল। তো আব্বু যখন বিজনেস লস হলো তখন খুব বেশি, মানে আব্বু ভেঙে পড়লো। আমরাও মোটামুটি, আমি তো আর বুঝি না, কিন্তু আমি তখন বুঝতাম যে আমার কিছু একটা কমতে যাচ্ছে, মানে কমতি হচ্ছে আমার। কারণ সব কিছু চাওয়ার পরপরই পাওয়া আর একটু লেট করে পাওয়া, এগুলো নিয়ে একটু মেন্টালি এতে পড়ে গেলাম। তো আব্বু বুঝতে দিত না, শুধু আম্মুকে বলতো যে ওদের বুঝতে দিবে না। আম্মু আমাদের বুঝতে দেয়নি কখনো, এরকমভাবে করেনি। কিন্তু একটা সময় দেখলাম কি আব্বু বাসা চেঞ্জ করছে, ছোট বাসা নিচ্ছে, মানে এগুলো খুব ব্রেনে গিয়ে লাগলো যে ছোট বাসা কেন, আর এরকম কেন হচ্ছে। আব্বু আস্তে আস্তে ব্যবসা ঘটাচ্ছে, নতুন কিছু করার চিন্তা করছে, মানে এগুলো নিয়ে আমিও খুব ডিপ্রেসড হয়ে গেলাম। তখন আমি ক্লাস 6-এ 7-এ পড়ি, এরকম হবে 7 থেকে 8-এ উঠবো এরকম। তো আব্বু সব কিছু গুটিয়ে চলে যাচ্ছিল ওনার এলাকায়, মানে দয়াগঞ্জের ওই সাইডে, মানে আমার দাদির এলাকা যে সাইডটা, ওই সাইডটাতে চলে যাচ্ছে। ওখানে চলে যাচ্ছে, বলছে আমি ওখানেই বিজনেস করবো, ওখানে একটু মানে রুম রেন্টও কম, আমি ওখানেই চলে যাব। আর আব্বুর যে ফ্ল্যাট একটা কিনেছিল, আব্বু এর মাঝখানে একটা ফ্ল্যাট কিনেছিল কিস্তিতে, তো ওইটাও সেল করে দেয়, সেল করে বিজনেসে ওইটাও ইনভেস্ট করে। এটা একটা বোকামি করে আমার আব্বু। যাই হোক, উনিও বুঝতে পারে নাই। তো ওখানে যাওয়ার পরে সেখান থেকে আব্বু আর কিছু করতেই পারলো না। আর আমাকে করলো কি, ওই সাইডটা একটু মানে রাফ এলাকা, তো যে এলাকায় আব্বুরা মানে ওখানে গেল একটু অন্য ধরনের, মানে একটু ইফটিজিং বেশি হয়, এইসব প্রবলেম ফেস করতে হয়। আর আব্বু তো আমাকে বাসা থেকে বের হতে দিত না, আর ওই সময় আমাকে বোরকা পরাতো। তখন 10-11 বছর বয়স, কিন্তু ওই সময় আমাকে বোরকা পরাতো। তো ওই দিক থেকে চিন্তা করেছে যে এখান থেকে স্কুল চেঞ্জ করতে হবে, 8-এ উঠে যাচ্ছে মেয়েটা, তো এখান থেকে স্কুল না চেঞ্জ করে ওর মামার বাসায় থাকুক, আমার ছোট মামার বাসায় আর কি। আমরা তো নানু বাড়ি তো আমার ওইখানেই, বংশাল সাইডে আর কি। তো ওইখানে আমার মামা বাসায় নানু বাড়িতে রেখে আমার আব্বু যায়, কিন্তু রাখতে চায় না প্রথমে। আমার আম্মু খুব রিকোয়েস্ট করে যে এখানে ভালো থাকবে। আর আমার মামা ওইখানকার, আবার নানার পরে আমার মামাই ওখানে মোটামুটি প্রভাবশালী, মানে নানার যে প্রভাবটা ওটা আমার মামা পেয়েছে, মানে ওখানে বিচার টিচার যা হয় সব মামা করে, এখনও করে। তো ছোটো মামার বাসায় গেলাম, মামি আমাকে খুব আদর করতেন, মামি আমাকে অনেক স্নেহ করেন, সত্যি কথা এখনও অনেক স্নেহ করেন, কিন্তু আমার যাওয়া হয় না, ওটা আমি পরে বলছি। তো ওখানে ছিলাম, মামার বাসায় গেলাম, খালার ছেলে, বড় ছেলে, হ্যাঁ, উনি হচ্ছে আমার মানে মামার বাসায় আসছে হঠাৎ করে। আমি জানতাম না যে কেন আসছে, মাঝে মাঝে দেখা হলে সালাম নিতাম। কি নাম ওনার নাম রিপন। ওকে। তো উনি হচ্ছে আমার মামার বাসায় আসছে। আপনার খালাতো ভাই? খালাতো ভাই, উনি আমার খালাতো ভাই, উনি আসছে। তো অনেক দিন পর আর কি আসছে। আমি তখন 9-এ পড়ি, পহেলা বৈশাখ ছিল, আমি 8 থেকে 9-এ উঠে গেছি পহেলা বৈশাখ। তো ওই সময়টাতে তাকে দেখলাম যে সে আমাদের বাসায়, রিপন। হ্যাঁ। তো আমি সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন, কারণ উনি আমাদের অনেক সিনিয়র। আপনি তখন ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ, 8 থেকে 9 আর কি। 8 থেকে 9, ওকে। হ্যাঁ। তো ওই সময় আমি দেখে বললাম, ভাইয়া কেমন আছেন, চা খাবেন? তো আমার মামা বললো, হ্যাঁ চা বানিয়ে নিয়ে আসো। তো আমি গিয়ে পরে শুনি যে আমার মামাতো ভাই আমাকে বলতেছে যে আমার মামাতো ভাই আবার আমার একদম মানে আপন ভাইয়ের চেয়েও বেশি বলবো, কারণ ওর সাথে আমি সব কিছু, মানে ও আর আমি একসাথে বড় হয়েছি, কখনো মনে হয়নি যে এটা আমার মামাতো ভাই, নিজের ভাই মনে হতো। তো আমার বলতেছে যে তুই তো এখন আন্টি হয়ে যাবি, মানে দুষ্টুমি করতেছে যে তুই তো এখন বড় ভাবি হয়ে যাবি, হ্যাঁ তেন। আমি বলি কেন? বলে রিপন ভাই না তোরে বিয়ে করতে চায়। তো আমি খুব হেসে দিলাম,
হেসে দিলাম, মানে আমি বলতেছি যে দুষ্টামি করতেছে এরকম ভাবছিলাম, যে মনে হয় ফান করছে। আমি ওর সাথে আবার কতক্ষণ চিল্লাচিল্লি যায়, উল্টাপাল্টা কথা বলিস কেন এই সেই। তো এইগুলা নিয়ে ওরা সবাই মিলে আমার সাথে বলতেছে, বলে কি রিপন, কেমন কথা বলো উনি এই সেই। বয়সে কত বড় ছিল আপনার থেকে? আমার তখন 13 আর উনার তখন ধরেন 37। 24 বছরের বড়, মানে আপনার না 24 বলতে এখানে, হ্যাঁ 24 বছরই তো বড়, 24 তাই তো? বছরের ও বড়। মাই গড, ওকে। তো উনি তখন, আমি ভাবতেই পারিনি যে এই লোকটার সাথে আমার বিয়ে দিবে সবাই। মানে ও বললে তো এটা পাগলামি মনে করার কথা, Right. যে এটা একটা পাগলামি, এটা কেমন কথা ক্লাস 9 এ পড়া এক যে মেয়েকে। উনি যদি মানে লিগ্যাল বয়সে বিয়ে করতে হয় তো আমার সমান একটা বেবি বাচ্চাই থাকতো, হ্যাঁ। তা আমি না ভাবতেই পারিনি তখন। তারপরেও না আমি চুপ হয়ে গেছি, আমি এই ব্যাপারে ডিসিশন দেওয়ার মতো বয়স আমার ছিল না, জ্ঞানও ছিল না। তো হুট করে আমার মামা মামি আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি বা জানানোরও প্রয়োজন, কি কারণে জানি না, তবে ওনারাই ডিসিশন নিয়ে বলল যে আমার আব্বু আম্মুকে জানালো, আমার মেজো খালা যে মানে আমার আম্মুর ইমিডিয়েট বড় যে, ওনাকে আমার আব্বু আম্মুর কাছে পাঠায়। আর আমার আব্বু আম্মু তখন থাকে হচ্ছে তারই আমার এক ফুপির বাসায়, বাসা ভাড়া নিয়ে থাকে আর কি। তো ফুপির বাসায় থাকে, ফুপির নিজের বাসা, তো ওখানে থাকে। তো আব্বুর কাছে পাঠায়, তখন আমিও যাই ওই বাসায়। তো আমি তো আর জানি না এই কথা বলতে আসবে। আমি আবার ভাইয়ার সাথে বসে বসে গল্প করতে থাকি, ভাইয়া ছিল, ফুফাতো বোন ছিল, আমরা একসাথে গল্প করতে থাকি। তো হঠাৎ করে শুনি যে একটু মানে আমার খালা খুব জোরে সোরে বলতেছে, মানে চিল্লাচিল্লি করে বলতেছে যে যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের সাথে তোদের কোনো কন্ট্যাক্ট নেই, আজকে আচ্ছা। থেকেই বন্ধ। আচ্ছা, হ্যাঁ, এই বিয়ে হতেই হবে। কেন হতে হবে? আমার আব্বু বলছে কেন হতে হবে, আমার মেয়ে তো অনেক ছোট, ও তো এই সংসারের ভার নিতে পারবে না, বলো ওগুলো আমরা দেখবো, ওরে আমরা বাচ্চার মতো পালবো। মানে উনি বলতেছে আমি দায়ভার নিলাম, আমি সব কিছু নিলাম, এইভাবে বলতেছে আমি সব কিছু দেখবো, এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, নিজেদের মানুষ, এর চেয়ে ভালো কোনো অফার কোনো দিন পাবা না, মানে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আসবে না, এই না সেই না সেই অনেক কিছু বলতেছে। আব্বু মুখে কনভিন্স করতেছে যে এইটা যদি তোমরা হাতছাড়া করো তাহলে আর কখনো মেয়ের জন্য ভালো কিছু পাবা না, আর আমাদের সাপোর্ট জীবনও পাবা না, তোমাদের একটা সাইড পুরো বন্ধ হয়ে যাবে, মানে আমরা আমাদের সাথে তোমাদের একদম রিলেশন শেষ, তোমাদের মেয়ে এখনই রেখে যাবো, তোমরা কি করবা করো। তো আমার আব্বু ওই দিক থেকে একটু দুর্বল ছিল, পরে আমি এটা শুনে কান্না করে দিছি, মানে সাথে সাথে কান্না করে দিছি। তো আমার ভাইয়াও বুঝছে, আমাকে নিয়ে ছাদে চলে গেছে, আমার ফুফাতো বোন, ভাইয়ার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ছোটবেলার বন্ধু, সেও আমাকে খুব আদর করতো বোনের মতো, সেও গেল উপরে, বলতেছে আপু তুই কান্না করিস না, আমরা দেখতেছি কি করা যায়। তো আমার ভাইয়া বলতেছে বলে কি আমি ওরে নিয়ে কোথাও পালিয়ে যাই, আমার মনে হচ্ছে যে আমি ওকে নিয়ে এখন কোথাও পালিয়ে যাই, যে রিপন ভাই এটা কিভাবে এটা বলতে পারে যে বিয়ে করবে ওকে। তো আমি খুব কান্নাকাটি করছিলাম, আমার খালা চলে গেল, খালা চলে যাওয়ার পরে আমার ভাইয়া আব্বুকে যে কি বলছে জানি না, আব্বু আবার ছাদে আসছে, আমি কান্না করতেই আসি, মানে তখন কন্টিনিউ কান্না করতেছি। তো আমার আব্বু ছাদে এসে যেটা বললো যে, আমার আব্বু তখন বললো যে বলে আমি তোমাকে নিয়ে মানে বনে চলে যাব দরকার পড়লে, কিন্তু আমি ওর কাছে তোমাকে দিব। তো আমি দেখলাম যে আব্বু ফিজিক্যালি, মেন্টালি, আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল, এখন আমাকে নিয়ে যদি বের হয় সে পারবে না, এটুকু বুঝলাম, তার দ্বারা সম্ভব না এটা। পরে আমাকে বললো যে তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি না, আর যদি তুমি বলো যে না আব্বু আমি রাজি না, তুমি শুধু একবার বলো, তাহলে আমি তোমাকে নিয়ে বের হয়ে যাবো, আমরা বাবা মেয়ে কই থাকবো কেউ জানার দরকার নেই। আপনার মার কি ভূমিকা ছিল এই সময়? আমার মা তখন বলতেছে যে দিবে, আমার মা ইচ্ছা ছিল যে দিবে, কারণ আমার মা তখন এই জিনিসটা বুঝে না, মানে আমার মা এমনিতেও অনেক সহজ সরল, সত্যি কথা বলতে ওনার দোষ না এটা, সেইটা বুঝতো না যে এই যে ডিস্টেন্সে বিয়ে দিলে এই বিয়েগুলো টিকে না, বা 24 বছর বয়সের ডিফারেন্স, এগুলো নোট করবেন, এবং খুব ইম্পর্টেন্ট, আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ বয়সের গ্যাপটা না ঠিক আছে, কিছু কিছু মানুষের জীবনে যে ব্যতিক্রম ঘটে না তা কিন্তু না, কিন্তু এই ব্যতিক্রমটা যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, একটু খেয়াল করবেন, 24 বছরের ডিফারেন্স হচ্ছে ও এবং ওর খালাতো ভাই রিপনের মধ্যে। ও যখন 13 বছর তখন ওর খালাতো ভাই হচ্ছে 37। সো ইটস এ হিউজ গ্যাপ। সাধারণত বলা হয়ে থাকে 4-5 বছরের গ্যাপ ইজ ওকে, কিন্তু এর থেকে বেশি না হওয়াটাই বেটার। সেক্ষেত্রে 24 বছর, কোথায় 4-5 বছর আর কোথায় 24 বছর। হ্যাঁ,
দেন হচ্ছে ওই বিয়েটা মানে আপনি কি বললেন? এখন তো আমি সিদ্ধান্ত তখন- আসলে আপনার জায়গায় ছিল। সিদ্ধান্ত আমার জায়গায় বলতে আমি তখন 13 বছর বয়স, তো মানে আমি তখন প্রেমও করিনি একটাও। হুম, মানে একটা এজ থাকে কিন্তু সব কিছুরই। হুম, মানে তখন দেখতাম যে আশপাশে মানে যারা কলেজে পড়ে, হুম, আমার একটা টার্গেট ছিল যে আমিও একদিন কলেজে পড়বো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে, হয়তো বা আমার ভালো একটা রিলেশন থাকবে, হুম, বা বিয়ে হবে, এরকম সবারই একটা ইয়ে থাকে। কিন্তু ওই বয়সটাতে আমার ওইটুকু যাওয়ারও মানে ওই চিন্তাতে আমি যাইনি তখনও, হুম। যে আমি একটা রিলেশন করব আর ওই জায়গায় বিয়ে। তো আমি আমার আব্বুকে মনে প্রাণে বিশ্বাস করতাম, তো আব্বুর উপরে ছেড়ে দিলাম। আব্বুকে আর ভাইয়াকে বললাম যে দুইজন সামনে ছিল, আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি যদি ইয়েস বলো ইয়েস, তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাবো। আমার ভাইয়াও বলতেছে বলে আমিও আপনার সাথে যাবো। তো আমি দেখতেছি আব্বু এমনিতেই 1 থেকে 1.5 বছর বা 2 বছর ধরে এরকম সার্ভাইভ করতেছে, মানে নিজে যুদ্ধ করে পারতেছে না, কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গেছে, মানে বিজনেস টিজনেস সব গুটিয়ে ফেলছে। তারপর উনি যে এখন নিজে চলবে ওইটাই চলতে পারতেছে না, মানে খুব কষ্ট হচ্ছে আমাকে। আমার মতো মানে আমাকে যেখানে উনি একটা রাত 24 ঘন্টা একবার হলো আমাকে দেখতে হতো, ওই জায়গায় আমার মামার বাসায় ফেলে রাখছে, প্রতিদিন হেঁটে যেত, দেখে আসতো, একবার হলেও দেখে আসতো, মানে এরকম কষ্টগুলো করছে। ওই দিক থেকে চিন্তা করে দেখলাম যে না, আমার আসলে ওনাকে প্রেশার দেওয়া উচিত না, ওনার উপর ছেড়ে দিই। তখন আর কি এটাই মাথায় কাজ করছে যে আব্বু আপনি যেটা বলবেন সেটাই। পরে তার 1 সপ্তাহের মধ্যে 14 এপ্রিল পয়লা বৈশাখ আর 23 তারিখে আমার এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওই উনি একদম খুব তাড়াহুড়া করে যে এঙ্গেজমেন্ট হতে হবে, বিয়ে হতে হবে খুব শীঘ্রই, তো ওইভাবে এঙ্গেজমেন্ট হয়। মানে এঙ্গেজমেন্টের পরেও আমি একদম স্টপ, আমার মাথায় কিছুই, তখন আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে আমি যে নিজের থেকে কিছু বলবো কিছু করব আমার ভিতরে ওইগুলো আর কাজ করছিল না। স্কুলে যাইতাম, অনেক সময় যাই না, এরকম আর কি, যে যেতে ইচ্ছে করলে যাই, না ইচ্ছে করলে যাই না, ওকে। এরকম হয়ে গেলাম। এঙ্গেজমেন্টের 3 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে 4 থেকে 5 মাস ইয়ে হলো। তো 2004-এ 4 থেকে 5 মাসের মধ্যে সে আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে, কেউ দেখা করতে দেয়নি, কারণ আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল এইসব ব্যাপারে, কেউ দেখা করতে দেয়নি। আর আমিও ভয় পেতাম, তো আমি খুবই ভয় পেতাম, ওনাকে অনেক ভয় পেতাম, সোজা কথা আমি ওনাকে খুব ভয় পেতাম। তো এর মাঝখানে এক ভাবি, আমার নানু বাড়িতে ছিলাম, তো মানে মামার বাড়ি, আমার মামার নিজের বিল্ডিং হচ্ছে একটা, আর নানু বাড়ি পুরোনোটা, যেটা পুরোনো বাড়ি, ওখানে তো আমার সব জয়েন্ট ফ্যামিলি, মানে আমার অন্য মামারা এবং মামাতো ভাইয়ের বউরা সবাই একসাথে থাকে। তো আমার এক মামাতো ভাইয়ের বউ তাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আপনি ওকে একটু ডেকে দেন, কথা বলবো। তো আমার মামাতো ভাইয়ের বউ মনে করছে যে সে তো তাদের তো বিয়েই হচ্ছে, তো সমস্যা কি, ডেকে দিই। তো আমাকে আর বলে নেই। প্রথম একবার আমাকে বলছিল যে দেখা করে দিবে, তখন আমি বলছি না আমি যাবো না, আমি দেখা করবো না, আমার খুব ভয় লাগতো। তখন আমার বিয়ের মনে হয় 1.5-2 মাস আগের কথা এটা। তো আমার মামাতো ভাইয়ের বউ আমাকে ডাকছে যে কিছু একটা বলে, মানে জামা বানানো বা সামহাও এরকম কিছু একটা, অনেক বছর আগে, তো ভুলেও গেছি যে কি একটা কারণে আমাকে ডাকছে সে। তো আমি গেলাম, একদম মনের অজান্তেই গেলাম। গিয়ে পরে রুমে গেছি, পরেই দেখি হইলো মানে রিপন বসে আছে। তো বসে আছে দেখে না আমার একদম খুব একটা আঘাত লাগলো যে এই ভাবি আমাকে এইভাবে নিয়ে আসলো। আর ভাবি তো মজা করে, মানে ওনারও দোষ না, উনি ভাবতেছে যে নতুন বিয়ে হবে, ওদেরকে একসাথে করিয়ে এসে। তো উনি বললো কি আচ্ছা তোরা বস, আমি চা নিয়ে আসি, এরকম বলে উঠে গেল না, আমার আরও ভয় লেগে গেছে। আর তখন আমি গিয়ে দেখতে পারলাম যে ওই লোকটার আচরণ খুবই খারাপ। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে কেন মনে হলো এটা? কেন মনে হলো, হুট করে ভাবি যখন গেল, সে সাথে সাথে আমার পাশে এসে বসছে এবং আমাকে মানে খুব মানে নোংরাভাবে টাচ করতেছে। তখন আমার বয়স খুব ছোট, তো স্বাভাবিক না এটা আমার কাছে ভালো না লাগার কথাই, কারণ মানে কথা হয় আমি না। তাকে বড় ভাই জানি। এক্স্যাক্টলি, মানে কয়দিন আগেও তো সালাম কালাম দিয়ে দূরে থেকে কথাবার্তা হ্যাঁ, বললাম। বড় ভাইয়া বলতাম, সবাই মানে তাকে বড় ভাইয়াটাকে, আমিও বড় ভাইয়া ডাকতাম ওই ইয়ে থেকে। আর সেই লোকটা এসে আমাকে মানে খুব অপ্রীতিকর ভাবে জড়িয়ে ধরতেছে, তারপর জড়াজড়ি করতেছে, মানে খুব ঘেন্না লেগে গেল। আমি খুব জোরাজোরি করে আমি বললাম আমি এখন চিল্লাচিল্লি করবো, মানে তখন আমার খুব খারাপ লাগতেছিল, তখন বললাম আমি চিল্লাচিল্লি করবো বলে আমি একটু জোরে বলছি। পরে উনি আমাকে ছেড়ে দিছে, আমি এমন দূর দিছি একবারে সরাসরি মানে মামার বাসায় চলে গেছে, আর আসিনি। আর ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে এখন তো নাও করা যাবে না, আর এই লোকটা এরকম কেন, এই লোকটা তো তাহলে বিয়ের পরে, মানে আমার একটা ভয় ঢুকিয়ে গেছে যে এই লোকটা তো তাহলে আমাকে না জানি কি করবে, এরকম একটা ভয় ঢুকিয়ে গেছে। তখন তো ছোট ছিলাম,
আর আমাদের ওই সময়টাতে তো এত মিডিয়া ছিল না যে আমরা এত কিছু বুঝবো যে এক্স্যাক্টলি এই আর কি। তো ওখানে তারপর 1.5 থেকে 2 মাস পরে বিয়ে হলো। এর মাঝখানে অনেকবার ফোন টোন করতো, এই করতো, আমি রেসপন্স করতাম না। তো বিয়ে যেদিন হলো, বিয়ের রাতের কথাটা কি বলবো? নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেন্সিটিভ, একটা মেয়ের মানসিকতার জায়গাটা থেকে, যেটা আসলে এটা আমার বলার মতো শক্তিও নাই। সত্যি কথা বলতে আমি এটাই আমার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি, বিয়ের রাত। হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন গল্প, আপনি আপনার মতো করেই বলবেন, আমরা আসলে মূল মেসেজটাই পেতে চাই। লোকটা হচ্ছে সামাজিকভাবে মানে সবার কাছে খুব ভালো, সবার কাছে ভালো বলতে মানে গলিতে বা এলাকায় কিছু করে না, সেই এলাকায় খুব ভালো, ব্যবসা করে, খুব সহজ সরলভাবে দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নর্মাল। আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি। তো আমার তো ওই একদিনে আমার ভাবির রুমে, ওই দিনে আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকে আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কি জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা বিবাহ পরবর্তী, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল? আপনাকে কেউ বলেছে? এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়, কিন্তু কি হয় সেটা আপনি জানতেন না। আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলে না? আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যেই ভাবির বাসায় গেছি সেই ভাবি না, আরেকটা ভাবি ছিল, উনারই বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানে কানে বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি, আমাকে এইভাবে বলছে। শুধু এটা বলছে, আজকে যাই হোক। আরো ভয়ানক কথা বলেছে, মানে এটা শুনলে তো আরো ভয় লাগে। যাই হোক কি হবে, বলে কিছু বুঝো না তুমি, হ্যাঁ কিছু এতই ছোট, কিছু বুঝো না, এইগুলি বলতেছে। মানে আপনার মনে আরো বেশি ভয় ঢুকে গিয়েছে। কোন ধরনের চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমার কাছে একটু ভয় লাগছে তখন, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া ধরতে পারে, এই লোক কি করতে পারে, কি হতে পারে, মানে এই টাইপের একটা ভয় কাজ করছে তখন এই জিনিসগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি এই সম্পর্কে কিছুই জানতাম না। জানতাম যে কিছু একটা হয়, হাজব্যান্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কি হয় এটা জানতাম না, এরকম ছিলাম। তো নর্মালি যখন বিয়েটা হলো, কমপ্লিট হলো, সে তো মানে কতক্ষণে রুমে যাবে এরকম। একটু পজ দিচ্ছি আমি এখানে, কারণ আমি জানি যে ম্যাক্সিমাম আমি গেস করছি এখানে, কারণ এদিকে এখানে যারা শুনবে বা এই মুহূর্তে যারা শুনছে তাদের ইন্টেনশনটাকে আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা এটা বলি যে দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো, বাট এই জীবন গল্প বলেন বা আমার লাস্ট 7-8 ইয়ার্সের ক্যারিয়ারে আমি রেডিওতে যে ধরনের প্রোগ্রাম করেছি, সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে এটা কী ধরনের ভূমিকা রেখেছে সেটা আপনারা আপনাদের জায়গা থেকেই ভালো মূল্যায়ন করতে পারবেন। বাট আমি একটু করজোরে আপনাদের কাছে একটা মিনতি করতে চাই, এই ঘটনাটাকে সিনেমা হিসেবে না দেখে, সিনেমার পর্দায় কিছু একটা ঘটতে যাচ্ছে এরকম একটা কিছু হিসেবে না দেখে, রেডিও হিসেবে না দেখে, একটু নিজের জায়গা থেকে চিন্তা করে দেখবেন, বা যদি বিষয়টা এরকম হয় একটা মানবিক জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন। 24 বছরের গ্যাপ হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, 24 ইয়ার্স, 13 বছরের একটা মেয়ে, যে মেয়েটার জীবনে প্রেম বলতে কোনো কিছু আসেনি, শারীরিক সম্পর্ক কি সে বোঝেই না, এবং দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, বয়ঃসন্ধিকালের একেবারে ইনিশিয়াল স্টেজে সে আছে, সে জানি না আসলে বিষয়গুলো কি। আর 37 বছর মানে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের সামাজিকতার জায়গা থেকে একটা ছেলে যখন একদম এই সমস্ত স্টেজ, প্রেম বলেন, শারীরিক সম্পর্ক বলেন, বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বলেন, সেগুলো অতিক্রম করে মোটামুটি বৈষয়িক হয়ে গেছে। বৈষয়িক বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই জীবনে এসে দায়িত্ব ছাড়া অন্য কোনো কিছু থাকে না 37 কিংবা 40 বছরের পর থেকে, এরকম একটা স্টেজে আছে। তার মানে ওদের মধ্যে মেন্টাল ম্যাচিংয়ের কত বড় একটা গ্যাপ। সেই জায়গাটা থেকে ছেলেটা যদি মেয়েটাকে বুঝতে না চেষ্টা করে, বিশেষ করে ছেলের দায়িত্ব, কারণ যেহেতু সে সিনিয়র, যদি বুঝতে না চেষ্টা করে, তাহলে এটা কতটা অমানবিক এবং কতটা পাশবিক, কতটা ভয়ঙ্কর হতে পারে মেয়েটার জায়গাটা থেকে, এটা একটু চিন্তা করবেন। সো বিশেষ করে যারা বাসরাত বিষয়টাকে মাথায় রাখছেন, তাদেরকে আমি বলবো প্লিজ থিঙ্ক লাইক দিস। হ্যাঁ, এখানে একটু মানবিক হওয়া প্রয়োজন। এখানে যদি আমরা শুধু এন্টারটেনমেন্ট হিসেবে বিষয়টাকে নেই, তাহলে আমি আসলে যে কারণে এই বিষয়টা আনতে চাচ্ছি সেই মেসেজটা ক্লিয়ার হবে না। ওকে, সো প্লিজ ফিল দ্য স্টোরি অ্যাকচুয়ালি। তারপর
বিয়ের দিন যেটা আর কি রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে, মানে ওনাদের বাসায়। তো ওই বাসায় হচ্ছে একটা রুম, মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই কোনো বারান্দা টারান্দা কিছু নেই, শুধু রুম আর সিঁড়ি, আচ্ছা, সিঁড়ি ঘর। মানে পুরান ঢাকার বাসাগুলো একটু বেশি ইয়ে হয়তো, খুব ছোট ছোট হয়তো, ঘিঞ্জি টাইপের হয়। হ্যাঁ, আমি একদম। একসময় জিএসআরসিতে কাজ করতাম, আমার ফার্স্ট জব ছিল ওটা, আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায়। আচ্ছা। সেটাই আমার প্রথম পুরান ঢাকায় যাওয়া, এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি কোথায় এসেছি। অনেক ঘিঞ্চি ভাইয়া, না, এখনো এটা কারণ এখন হচ্ছে নাই কি, পুরান হয়তো। ঢাকা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন, কারণ ঢাকাইয়া যারা, তাদের কাছে পুরান ঢাকাটা একটা নস্টালজিক জায়গা। হ্যাঁ। আমি তো আর ঢাকায় বড় হইনি, না। সো আমার কাছে ঢাকা, আমি যখন ঢাকায় প্রথম পাড়া দিয়ে যখন পাবলিক বাসে উঠেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি কোথায় আসলাম, এই জায়গায় আমি কেন আসলাম। তো নর্মালি হচ্ছে ঢাকা এরকম। তারপরে যখন পুরান ঢাকায় গেলাম, পুরান ঢাকার সাথে আমার ওই ধরনের অ্যাটাচমেন্ট কখনোই ছিল ওটা না। অনেক বেশি, অনেক ঘিঞ্চি ভাইয়া। আমার মনে আছে চকবাজারের যেই চকবাজার নামে একটা যে জায়গা আছে, ওখানে হ্যাঁ, চুড়ি চকবাজার। পট্টি বা কি যেন একটা আছে না, যে মেয়েদের কসমেটিক্স বিক্রি করে, হ্যাঁ। ম্যাক্সিমাম হচ্ছে নকল, আমি জানি না এখন কিরকম আছে। তো আসল আমি নকল, জীবনে হ্যাঁ, কোনো দিন সবই দেখি আছে। নাই যে একটা মানুষ আরেকটা মানুষকে গলি দিয়ে ক্রস করতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে তো মেয়েরা ঢোকেই না, এবং ওর ঢোকার পরে ওপরে ছাদ, মানে এমনভাবে বিল্ডিংটা, অনেকগুলো বিল্ডিং মিলে ওই এলাকাটা, হ্যাঁ, ওখানে ধাক্কা আকাশ দেখা লাগবে, যায় না। মানে এরকম একটা অবস্থা যে একজন আরেকজনকে ক্রস করতে খুব ভয়ানক, মানে রীতিমতো ভয়ানক অবস্থা। আর আমি সার্ভে করেছিলাম, যেহেতু আমি বিল্ডিংগুলো সার্ভে করতাম, মানে অনেক, আমি একদম ইউনিভার্সিটিতে অনার্স দিয়ে, না অনার্সের থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থার ঘটনা এটা। আমি সার্ভে করেছিলাম বিল্ডিংগুলো, তো সেই সময় ওই সময়টাতে আমার একটু জানা হয়েছে আর কি। তো আসলে ভয়ানক রকমের কিনছি। হ্যাঁ, তো বলুন যেটা বলছিলেন। তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম, এরকম রুমের উপরে রুম, তার উপরে রুম, মানে সিঁড়ি রুম, সিঁড়ি রুম এরকম। আর প্রথম যে রুমটা, মানে নিচতলায় যে রুমটা ছিল, সেই নিচতলা রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম, সিঁড়ি কর্নারে। ওকে, মানে এটা হচ্ছে ওদের নিজের বাড়ি, ওকে, এইটুকুই ছিল। মানে তিনটা রুম, মানে হচ্ছে হলো এক ধরনের বিল্ডিং, একটা বিল্ডিং, একতলা দুতলা তিনতলা এরকম বিল্ডিং, বা তিনতলা তিনটা বিল্ডিং, রুম। হ্যাঁ তিনতলা বিল্ডিং, কিন্তু তিনটা room। সিঁড়ি আর রুম, সিঁড়ি আর রুম। মানে কত অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করেছে। হ্যাঁ, আমি পরে শুনেছি যে এটা আধা কাঠারও নিচে, আধা কাঠার নিচে, ওই তো আধা কাঠারও এক শতক বা হাফ শতক জমি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা রুম আর সিঁড়ি, জাস্ট এইটুকু। তো ওইটুকুর মধ্যেই মানে বাড়িটা। তো ওই বাড়িতে আমার খালার বাড়ি ছিল, আমি তো প্রায়ই যেতাম, বেড়াতে যেতাম ছোটবেলায়। তো আমাকে নিয়ে গেল, আর তিনতলার রুমে সবচেয়ে পরের রুম যেটা, ওটাতে আবার আমার মানে মেজো দেবর সম্পর্কে ছিল। সে আমাদেরও মানে আমার বিয়ের 12 বছর আগে বিয়ে করে ফেলছে। সে লাভ ম্যারেজ করছে, মানে উপযুক্ত বয়সে বিয়ে করছে। আর আমার হাজবেন্ড আবার ছিল যে উনি আবার খুব লেটে বিয়ে করছে, মানে হ্যাঁ ফ্যামিলির দায়িত্ব পালন করে সবকিছু শেষ করে তারপর বিয়ে। 37 আসলে খুব লেট না, কিন্তু 37 এর জায়গা থেকে 13 বিয়ে করাটা খুব অবিবেচ্য। আমার জন্য তো সে অনেক বড়। রাইট। যাই হোক, তারপর ওই দেবরের যখন বিয়ের 12 বছর হয়ে গেছে তখন উনি বিয়ে করছে। আর তো ওই ভাইয়া, মেজো ভাইয়া যে ছিলেন, তো মেজো ভাইয়ার রুমটা ছিল তিনতলায়। আমি ওখানেই আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি। তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি, সে খুব রাগারাগি করছে। ছোট ভাই যারা ছিল এলাকার ছোট ভাইটাই, ওদের সাথে খুব রাগারাগি করছে আমার হাজব্যান্ড যে ছিলেন। তো এটা কোনো ঘর সাজানো হলো এই সেই বলে টলে বলতেছে, এখন তোমরা বের হও, অনেক হয়েছে, এখন তোমরা যাও, মানে খুব রাগারাগি করতেছে। তো আমি রাগ দেখে আরও ভয় পেয়ে গেছি প্রথম রাত। তারপরে আবার আমি মানে এই অবস্থায় আসছি, বউ হয়ে আসছি, আমার শরীরে ভারী গহনা, শাড়ি টাড়ি, মানে আমি এগুলোর ওজন নিতে পারছি না। 4-5 ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পরায় রাখা হয়েছে, ভারী মেকআপ দেওয়া হয়েছে, আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে। মানে আমি দেবীর মতো সেজে বসে আছি, এরকম একটা ইয়ে। তো খুব ভয়েও কাজ করছে, নার্ভাসনেস। তারপর এখন কি হবে, সবাই বের হয়ে গেলে কি হবে, এটা একটা টেনশন। আর শুধু মানে কেমন জানি একটা ফিল, যেটা সাধারণত নর্মালি হওয়া উচিত একটা ছেলে এবং একটা মেয়ের জায়গাটা থেকে। এটা হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের একটা, রাইট? আমরা সেটাই চিন্তা করি না। একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার একটা বাসরাত দিন কিংবা ফুলসজ্জার রাত, আমরা যেটাই বলি সেটা নিয়ে। একটা ছেলের জীবনেও নিশ্চয়ই থাকে, এবং সেটা চমৎকার হয়ে সারা জীবন স্মৃতি হয়ে থাকুক, এরকম কিছু একটা থাকে। এবং সেখানে বিষয়টা যদি এরকম হয় যে একটা মেয়ের জীবনে আতঙ্কের রাত এবং ভয়ানক রকম আতঙ্কের, লাইফের সবচেয়ে বড় আতঙ্কের রাত ছিল ওটা। তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন। এবং সেটাকে যারা আজকে এই রেডিও যারা শুনে, যারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন, তাদের জায়গা থেকে আমি বলতে পারি যে এখানে নিজেরও কিন্তু একটা পরিচয়ের বিষয় আছে। হ্যাঁ, মানে নিজের পরিচয়টা নিজের কাছে কি দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন। ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করুন, এই মেয়েটার মানবিক অনুভূতিটাকে জানার চেষ্টা করুন, অন্য কিছু নয় প্লিজ। কজ
আমরা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে মেয়েদের এই বিষয়গুলোকে উইথড্র করে বা না ভেবে তাদেরকে কখনো কখনো সারা জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিই। হয়তো মেয়েটার ক্ষেত্রে এরকমই কিছু হয়েছে, আমরা একটু সামনের দিকে আগাবো। জি, তারপর